সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। না, কৃপা করে আপনার পরিচয়খানা দিলে আমার বড়ই উপকার হতো। রমণী হতবাক চোখে তাকালো তার দিকে। এসপি, কি হয়েছে তোর? কালকে তো গাড়ি থেকে কোনো একটা কাছের সাথে ধাক্কা খায়নি, তাহলে কি কোনোভাবে মানে বাংলা সিনেমার মতো? তার বাক্য সম্পূর্ণ করার আগেই হঠাৎ আর যে কোথা থেকে দৌড়ে এসে তাকে একটানে নিজের কাছে নিয়ে আসলো। রেগে গেল মানবী। কি সমস্যা আপনার? সবসময় আমার টানাটানি কেন করেন? সমস্যার সাথে দাঁড়িয়ে আর তুমি বোঝো না কি সমস্যা? সাথে? কোথায়? অব্বে আমাকে বলেছে রে। সানার এই মুহূর্তে কথা বাড়ানোর ইচ্ছা হলো না। এসব রাখুন, এখন এটা দেখুন, এসপির ব্রেন ডিলিট হয়ে গেছে। ব্রেন ডিলিট মানে? অব্বে স্মৃতি হারানোর কথা বলেছে রে। ইডিয়েট, এ কি মেমোরি লস্ট বলে? হ্যাঁ, ওই হবে একটা আর কি। আপনি এখন আমার ভুলের পেছনে না পড়ে ওর মেমোরি দেখুন তো। আর যে বাঁকা হেসে এসপির দিকে তাকিয়ে বলে, যতক্ষণ ওর মেমোরি ডিলিট থাকবে ততক্ষণ ও বেঁচে থাকবে। ওর মেমোরি ব্যাক করলে ওর ডেথ হয়ে যাবে। সানা বিস্মিত নয়নে তাকিয়ে। এসপি মুখ খুলে কিছু বলার আগে আজ যে তাকে এক ধাক্কা দিয়ে বের করে দিল। কাল রাতে এর ক্লাস কম হয়েছে, আজকে আবারও নিতে হবে। এসপি বেরোতেই খেকিয়ে ওঠে। শালা জওয়ান কোথাকার, নিজের বউ আটকাতে পারিস না, এখন আসছিস আমার সাথে লাগতে। পার্কিং লটে আরজের সাদা মার্সিডিজে বসে আছে আরজে আর সানা। আরজে ড্রাইভিং সিটে। সে মূলত সানাকে ডেকেছে ড্রাইভিং শেখানোর উদ্দেশ্যে। কাল যেই হারে গাড়ি চালিয়েছে, আরেকদিন যদি এমন হয়। সে প্রথমে প্রাথমিক জিনিসগুলো বোঝাচ্ছে, কিন্তু পাশে বসা মানবী ভীষণ বিরক্ত। মুখ ফসকে বলেই দিল, আরে এইগুলো তো এসপি শিখিয়েছে, আপনি নতুন কিছু শেখান। আরজে ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুলিয়ে এগিয়ে গেল। আচ্ছা, আমার কোলে এসো, নতুন কিছু শেখাই। শুধু গাড়ি না, অনেক কিছু চালাতে শিখে যাবে। আরজে হাত বাড়াতেই সানা চোখ বড় বড় করে দূরে সরে গেল, হাত উঁচিয়ে থামিয়ে দিল। ব্যাস, আমাকে পাস রোলে শেখান। আরজের ভ্রু কুঁচকে গেল, কপালে ভাঁজ ফেলে শুধালো, পাস রোল? এখন আবার এটা কি? এসপি মাত্র গাড়ি নিয়ে এসেছে। এই দুই জামাইবাবুর কথা ভালো করে শুনতে পেয়েছে। সানার খিচুড়ি ইংরেজি মানে সে ছাড়া এই পৃথিবীতে আর কেউই ধরতে পারবে না কিয়ামতের আগ পর্যন্ত। সে গাড়ির কাছ নামিয়ে বলে ওঠে, আবে আগের পদ্ধতি বলেছে রে, আগের পদ্ধতি। আর যে অবাক চিত্তে অবলোকন করলো পাশে বসা রমণীকে। কণ্ঠের ঝাঁজ মিশিয়ে বলে ওঠে, ইডিয়েট, একে প্রিভিয়াস মেথড বলে। সত্যি করে বলো, তুমি পরীক্ষায় পাশ করেছো কিভাবে? পাশের গাড়ি থেকে এসপি শব্দ করে হেসে ওঠে। তোর বউ অলওয়েজ আমার খাতা কপি পেস্ট মেরে এডিট করে দিয়েছে। তার জন্য পরীক্ষায় খাতায় আমি ডি গ্রেড পেতাম আর এই সি গ্রেড পেত। আর যে কিছু না বলে নিজের পকেট থেকে বন্দুক বের করবে, এটা এসপি বুঝতে পেরেই তাকে হাত দিয়ে থামিয়ে দিল। ব্যাস বাবা জীবন, আই ফরগট এভরিথিং। এম আই? মা জননী, আপনার নামখানা বলেননি? এদিকে আয়, কানের নিচে বাজালে মনে পড়বে মা জননীকে। এসপির নজর আরজের দিকে পড়তে আরজে কটমট করে বলে ওঠে। কানের নিচে 4টা গুলি পড়লেও? তার বাক্য সম্পূর্ণ হওয়ার আগে এসপি নিজের গাড়ি স্টার্ট দিয়ে ধোঁয়া উড়িয়ে চলে যায়। যাওয়ার আগে চিৎকার করে বলে ওঠে, মা জননী, আই অ্যাম গোয়িং টু স্কুল, আই মিন হোম। আরজে নিজের বন্দুক রেখে সন্দেহজনিত কণ্ঠে রমণীর দিকে প্রশ্ন ছুড়ল। তুমি কি সত্যি ওর থেকে দেখে লিখে পাশ করতে? একদমই না। আরজে মনে মনে খুশি হয়েছে। যাক, ও 12 ভাতারে মিথ্যা কথা বলেছে। তার ভাবনার মধ্যেই কানে আসে সানার নির্বিকার কণ্ঠ। আমি 1-2 নিজের যোগ্যতায় ফেল করেছি, পাস করেছি। বাকিগুলোর ওর ক্রেডিট আর কি। মানে আমি ছিলাম ক্লাস টপার আর আমার বউ লাস্ট টপার। কিসের লাস্ট টপার? আমি লাস্ট টপার চ্যাম্পিয়নের শিরোপা জিতেছি, তাও এক টানা 7 বার, ক্লাস 3 to 10। আরজে নিজের রাগ সংবরণ করে দাঁতে দাঁত চেপে শুধায়। তুমি আবার পড়াশোনা স্টার্ট করবে? আকাশ ভেঙে পড়ল রমণীর ওপর। পাগল নাকি? আপনি চান আমি আদবন হয়ে যাই? আরজে তার কথা বুঝল না। আদুবন? ওটা আবার কি? আরে এসপি নাই, আমি কার থেকে দেখে লিখবো? আমি তো এক ক্লাসে 7 বার ফেল করব, তারপর লোকে আমাকে আদু ভাইয়ের মতো আদু বোন বলে ডাকবে। আহা, অনেক কষ্টে আমি পড়াশোনার চ্যাপ্টার ক্লোজ করেছি, এখন অন করব? অসম্ভব। ওটা অন হবে না, স্টার্ট হবে। হ্যাঁ, ওই একটা আর কি।
আপনি আপনার মতো বুঝে নিন না, আমার মাথা কেন খাচ্ছেন? এখন গাড়ি স্টার্ট দিন। আরজে একটা দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ি স্টার্ট দিল। সানার সাথে সে কথায় পেরে উঠবে না, তা সে কদিনে ভালো মতোই বুঝেছে। 2 ঘন্টা ধরে বহু কসরতে শেখানোর পর আরজে সম্পূর্ণভাবে সানাকে ড্রাইভিং শেখাতে সক্ষম হয়েছে। সাথে ভালো মতো বুঝতে পেরেছে এসপির ওপর দিয়ে কী গিয়েছে। সূর্যাস্তের সাথে সাথেই বেবি প্রোডাকশন হাউস আজ নিজের পরিচিত কাঠামো ভেঙে সম্পূর্ণ নতুন সাজে সজ্জিত হয়ে দাঁড়িয়ে। দিনের বেলায় যে ভবনটি কর্পোরেট নির্লিপ্ততায় মোড়া থাকে, এই মুহূর্তে সেটি আলো, শব্দ আর উচ্চাকাঙ্ক্ষার এক জ্যান্ত সাম্রাজ্য। ভবনের বাইরে পুরো অংশ ঢেকে দেওয়া হয়েছে ম্যাট ব্ল্যাক ও ডিপ গোল্ড থিমে। প্রবেশদ্বারের উপর বিশাল আর্চে জ্বলছে সোনালী অক্ষর ইনফিনিটি লাভ, ট্রেইলার লঞ্চ পার্টি অফ রণবীর ধাওয়ান। অক্ষরগুলোতে বসানো মাইক্রো এলইডি আলো ধীরে ধীরে স্পন্দিত হচ্ছে। ওয়াইন রেড ভেলভেটের লাল কার্পেটটি এই মুহূর্তে শহরের সবচেয়ে আলোচিত পথ। দুপাশে কালো রোজ আর সাদা অর্কিডের শাড়ি, প্রতিটি ফুলের নিচে ক্ষুদ্র স্পটলাইট। ভেতরে ঢুকতেই নজরে আসে আরো মন কাড়া দৃশ্য। পুরো হল সাজানো হয়েছে মিড নাইট রয়্যালটি থিমে। ছাদের মাঝখানে ঝুলছে বিশাল ক্রিস্টাল ঝাড়বাতি, স্বচ্ছ নয়, স্মোকড। আলো পড়তেই সেটি রাতের আকাশের মতো ঝিকমিক করছে। হল জুড়ে ছড়িয়ে উচ্চমানের সঙ্গীত। সোনালী লাইটিং এ ঘেরা বিশাল হলের কেন্দ্রবিন্দুতে স্থাপন করা হয়েছিল একটি বৃহৎ স্ক্রিন, যা প্রত্যক্ষ করছিল ইনফিনিটি লাভের ট্রেলারের উন্মোচন। প্রোডাকশন হাউসটির দেয়ালে সাজানো হয়েছিল সিনেমার দৃশ্যে প্রেম করা স্টিল। সেলিব্রিটি গ্যালারিতে আগত একঝাঁক মিডিয়া এবং অতিথিদের উপস্থিতি দৃশ্যমান। ধীরে ধীরে মুহূর্তটি চলচ্চিত্রের ক্যামেরা প্যান করতে শুরু করেছে। দর্শকদের প্রত্যাশা ভরে এলো ভেতর বাহিরে। সাথে হলের ভেতর এই মুহূর্তে উপস্থিত শহরের সবচেয়ে শক্তিশালী মানুষগুলো। নেই প্রডিউসার সোফিয়া জাওয়ান দাঁড়িয়ে ক্যামেরার সামনে, পরনে গাঢ় আইভরি রঙের শাড়ি, শাড়ির পাড়ে সূক্ষ্ম কালো কাজ, বুকের কাছে একটি হীরের ব্রোচ, তার গলায় হীরার মুক্তোর হার ঝলমল করছে। চুলের পেছনে নিখুঁতভাবে বাঁধা, একটু এলোমেলো নয়। মুখে পরিচিত সেই ভদ্র হাসি, যা সমাজ চেনে, যাকে সংবাদপত্র ভালোবাসে। ফ্ল্যাশ জ্বলে ওঠে, কেউ বলে ওঠে তিনি একবার ঘরের চারিদিকে দৃষ্টি বোলান। এই দৃষ্টিতে ছেলের সাফল্য দেখার উচ্ছ্বাস নেই, আছে মালিকত্বের হিসাব। ঠোঁটের কোণে টানেন হালকা ও নিখুঁত হাসি। এই মুহূর্তে মানুষ দেখে একজন সম্মানিত মা, একজন সফল পরিবারের মুখ। কেউ দেখে না এই আলোর মাঝখান দিয়েই একটা অদৃশ্য সাম্রাজ্যের অন্ধকার। একটু দূরে দাঁড়িয়ে নাতাশা জাওয়ান, তাকেও কারো নীল অফ শোল্ডার গাউনে বেশ অপূর্ব লাগছিল। চোখের ওপর হালকা ধূসর শ্যাডো ও লাল লিপস্টিক, যা তার গায়ের আভাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। সোফিয়া জাওয়ানের কথা শেষ হওয়ার সাথে সাথেই প্রবেশ করে ঈশানিশা। যদিও সে আর্যের সাথে আসতে চেয়েছিল, কিন্তু আর্যে বরাবরই একা আসাটা পছন্দ করে। সে আজ বেছে নিয়েছে একেবারে কন্ট্রাস্ট। তার পরনে গাঢ় লাল রঙের অফ শোল্ডার গাউন, গাউনের নিচে সম্পূর্ণ গোল্ডেন স্টোনে ভরপুর। চোখে ধূসর এবং সোনালি শ্যাডোর সাথে ভারী গর্জিয়াস মেকআপ। প্রেস ও মিডিয়ার ক্যামেরা এক মুহূর্তও থেমে নেই। একের পর এক ফ্ল্যাশের শব্দ, রিপোর্টারদের ফিসফাস, লাইভ স্ট্রিম, সবকিছু মিলে তার চারিদিকেই ছড়িয়ে। পার্টিতে এসে উপস্থিত হয়েছে নার্জের মুভির সবচেয়ে বড় ইনভেস্টর, ভারত থেকে আগত আলী মির্জা, সাহিল ও রানার বাবা। পরপর প্রবেশ করে জাঁকজমকপূর্ণতার সাথে এক্সক্লুসিভ প্রডিউসার ইবন মির্জা, দেশে শীর্ষস্থানীয় অর্থমন্ত্রী হানিফুল ইসলাম ও শিল্পমন্ত্রী আতিকুর রহমান। আজ রেডি হয়ে নিচে আসে। তার পরনে আজ কাস্টিউম ডিপ ব্ল্যাক টম ফোর্ড টাক্সিডো, ভেতরে ম্যাট ব্ল্যাক শার্ট, কবজিতে ঝলঝল করছে পাটেক ফিলিপ নটিলাস ঘড়ি, চোখে কালো সানগ্লাস, সাথে পলিশ করা কালো লেদারের বুট, চুলের পেছনে হালকা ক্লিপ জেল দিয়ে সেট করা, আঙুলে ভারী সিগনেট আংটি, সব মিলিয়ে তাকে সবার থেকে আলাদা ও আকর্ষণীয় করে তুলছে। আজ সিঁড়ি ভেঙে নামতেই দেখে সানা টিভিতে মোটু পাতলু দেখছে। আজ যে কপালে ভাঁজ ফেলে মনে মনে ভাবছে কোথায় দেখবে বসে ডার্ক রোমান্টিক মুভি, দেখছে এসব কার্টুন। এই মেয়ে কবে ওকে সামলাতে শিখবে?
সে এগিয়ে গেল সেদিকে। সানা চোখ তুলে তাকে এক পলক দেখলো, পর মুহূর্তেই চোখ নামিয়ে আবারও টিভিতে মনোনিবেশ করলো। আর্যের পছন্দ হলো না বিষয়টা। যেখানে সব মেয়েরা তাকে এক পলক দেখার জন্য অপেক্ষা করে থাকে, সেখানে তার নিজের বউ ফিরেও তাকাচ্ছে না। না, মুহূর্তে বিষয়টা এগোতে লেগে গেল। সে একদম সানার সামনে এসে দাঁড়ালো। সানা একবার তার দিকে বিরক্তিসূচক দৃষ্টি নিক্ষেপ করে ডান দিকে কাত হয়ে পাশ কাটিয়ে টিভিতে চোখ রাখলো। আর্য এবার ডান দিকে গেল, সানা বাম দিকে চলে গেল। আর্য নিজের ঠোঁট কামড়ে হেসে ডান দিকে এলো। এইরকম 4-5 বার হবার পর রমণী রেগে গেল। সমস্যাটা কি আপনার? তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? কারণ আপনার থেকে আমার সিঙ্গাম স্যার আরো অনেক হ্যান্ডসাম। রমণী বলতে দেরি, আর্যের তাৎক্ষণিক রিমোট কেড়ে নিতে দেরি হয়নি। ঠাস করে বন্ধ করে দিল টিভি, ছুঁড়ে ফেলে দিল রিমোট টিভির দিকে। মুহূর্তে শব্দ করে 4 টুকরো হয়ে গেল রিমোট খানা, সাথে টিভির স্ক্রিনে স্ক্র্যাচ পড়ে গেল। এক হাতে শক্ত করে চেপে ধরলো রমণীর চিবুক। হেসে সে উঠল, তোমার লাইফে একজনই হ্যান্ডসাম থাকবে, ওয়ান অ্যান্ড অনলি রণবীর চাওয়ান। কোনো অ্যানিমেশন ক্যারেক্টারও সেখানে জায়গা নেই, বুঝতে পেরেছ? এই বলেই হঠাৎ আর্য হালকা ঝুঁকে রমণীর অধরে একটা শুকনো চুমু খেয়ে ভারী ভারী কদম ফেলে দৃষ্টিগোচর হয়ে গেল। সানা আর্যের এমন কাজে হতবিহ্বল, বুঝে আসতে খেকে উঠল। কুত্তা মাথা খারাপ, বালু তুপা। জেপি প্রোডাকশন হাউসের মূল ফটক তখন আলোয় ভেসে যাচ্ছে। সাদা ও সোনালী লাইট, কাঁচের দেয়ালে প্রতিফলিত ক্যামেরার ফ্ল্যাশ, লাল কার্পেটে নামগুলোর গুঞ্জন, সবকিছু এক ধরনের পরিকল্পিত উচ্ছ্বাসে ব্যস্ত। ঠিক তখনই প্রথমে প্রবেশ করে একটি কালো ম্যাট ফিনিশ এসইউভি। তারপর ঠিক পেছনে নিখুঁত দূরত্ব বজায় রেখে আরো দুটি বিলাসবহুল গাড়ি, একটি গভীর নীল আর একটি ধোঁয়াটে রূপালী। ড্রাইভারের দরজা খুলে ধীরে ধীরে নামে ফরহাদ চৌধুরী। তার গায়ে ডিপ ব্ল্যাক টেইলার্ড স্যুট, স্যুটের বোতামগুলোতে ম্যাট অনেক স্টোন, শোল্ডার লাইন শক্ত কাঠামো, কোমরের কাছে সামান্য ইনওয়ার্ড টেপার, ভেতরে চারকোল ব্ল্যাক সিল্ক শার্ট, কলার খোলা, টাই নেই, পায়ে হ্যান্ডমেড ব্ল্যাক লেদারের অক্সফোর্ড কবজিতে মিনিমাল ব্ল্যাক ডায়ালের ঘড়ি। মুখে কোনো হাসি নেই, স্বাভাবিক আত্মবিশ্বাসী। ফ্ল্যাশ আবারও চলে ওঠে। ফরহাদ নিঃশব্দে হেঁটে যায় লাল কার্পেটের উপর দিয়ে নয়, মানুষের দৃষ্টির ভেতর দিয়ে। তার দুই পাশ দিয়ে সরে যায় আলো, শব্দ, ভিড়। রাত তখন পুরো শহরের উপর রাজকীয় চাদর মেলে দিয়েছে। আকাশে আলো ঝলমল করছে, কিন্তু পার্টি ভেন্যুর সামনে জমে থাকা মানুষের চোখ আটকে আছে একটি মাত্র দিকে। হঠাৎ দূর থেকে ভেসে আসে ইঞ্জিনে ভারী গর্জন। সবার আগে এসে থামে ম্যাট ফিনিশ কালো রঙের রোলস রয়েস ফ্যান্টম। তার ঠিক পেছনে নিখুঁত সামরিক শৃঙ্খলায় একের পর এক থামে আরো 5টি বিলাসবহুল গাড়ি, দুটি কালো এসইউভি সামনে, দুটি পেছনে, আর মাঝখানে আরেকটি গাড়ি সাপোর্ট টিমের। রওনাক আগে নেমে দরজা খোলে। এক মুহূর্তের নীরবতা, তারপর আর্যে বেরিয়ে আসে। আবার জ্বলে ওঠে একের পর এক ফ্ল্যাশ বিরামহীন ভাবে। ভেন্যুর সামনে জমে থাকা ভিড় মুহূর্তে উত্তাল হয়ে ওঠে। মিডিয়ার মাইকে গিয়ে আসে, ভক্তদের কণ্ঠে ধ্বনিত হয়, আর যে আর যে আর যে। সে ধীর চিত্তে হেঁটে এগিয়ে যায়। তার দুই পাশে ছায়ার মতন চলতে থাকে বডিগার্ডরা। চারপাশে মেয়েদের ভিড় আরো ঘন হয়ে ওঠে। আর যে হালকা হাসে, ডান হাত তুলে ভক্তদের উদ্দেশ্যে ছোট একটি হাই দেয়। এইটুখানি অঙ্গভঙ্গিতে ভিড় যেন উন্মাদ হয়ে ওঠে। চলে যায় ভেন্যুর দরজার দিকে। লাল কার্পেট পেরিয়ে সে ভেতরে ঢুকে যায়। তার প্রবেশের সাথে সাথেই পার্টির আলো আরো উজ্জ্বল হয়ে ওঠে, সঙ্গীত আরো জোরে বাজে। সানা কখন থেকে রুমে পায়চারি করছে, তার পার্টির জন্য দেরি হয়ে যাচ্ছে। এদিকে আজে বাইরে সাইলেনকে রেখে গিয়েছে সানার উপর নজরদারি করতে। মিসেস আয়েশাও 2 দিন ধরে বাসাতে নেই, ব্রাউন ম্যানশনে, নতুবা ওনাকে ম্যানেজ করা যেত। সানা অনেক ভেবে চিন্তে নিচে আসে। দরজা খুলতেই কাইলিন বাধা দেয়। ম্যাম, আপনি বাইরে যেতে পারেন। সানা ভ্রুকুচকে তাকালো। দেখুন মিস্টার খাম্বা, আই মিন আইলিন। ম্যাম, ওটা কাইলিন। ও হ্যাঁ, ওই একটা হবে আর কি। সব শুধু আমার ভুলের পেছনেই পড়ে থাকে। আমি এসপির কাছে যাচ্ছি নিচতলায়। বস ওখানে আরো আগে যেতে নিষেধ করেছে। কি বলেছে আপনার বস? বস বলেছে উনি পারলে বিল্ডিং থেকে
সিক্স ফ্লোর আলাদা করে ছুঁড়ে ফেলে দিতেন। সানা তার কথা উপেক্ষা করে দরজা খোলে। ম্যাম, এখন আপনি কোথায় যাচ্ছেন? জাহান্নামে আপনি যাবেন? কাইলিন চোখ বড় বড় করে তাকালো। ওখানে যাওয়ার রাস্তা কবে তৈরি হলো? এই তো 2 দিন আগেই। আসুন আমার সাথে, আপনাকে ঘুরিয়ে নিয়ে আসি। কাইলিনের হাজারটা নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসপিকে উপহার দেওয়ার অজুহাত দেখিয়ে সে এসপির ফ্ল্যাটে আসে। শর্ত শুধু 5 মিনিট কথা বলতে পারবে। সানা এসপির দরজার পাসওয়ার্ড জানে। সে খুলেই ঢুকে পড়ে। এসপি পানি খাচ্ছিল। সানাকে দেখে এগিয়ে এলো তার দিকে। কি রে, তুই এইখানে? তোর জওয়ান জামাই তোকে আসতে দিল? বেটা সারাক্ষণ বন্দুক নিয়ে ঘোরে। আমাকে বলেছে তার বউয়ের আশেপাশে দেখলেই নাকি শুট করে দেবে। শালা 1 নম্বরে সন্ত্রাস। এই বলে সে আবারও পানি মুখে নিল। সানা তার কথা পাত্তা না দিয়ে এসপির দিকে একটা প্যাকেট এগিয়ে দেয়। দেখ, আমি তোর জন্য গিফট নিয়ে এসেছি। রমণীর এই বাক্য এসপির কর্ণগহ্বরে যেতেই তার মুখ থেকে সকল পানি ভু করে ছিটকে বাইরে আসে। চোখ কপালে, কণ্ঠে বিস্ময়। অবিশ্বাস্য। পৃথিবীর অষ্টম আশ্চর্য। বলি, কোন দোকানদারের টাকা মেরে দিয়েছিস? টাকা দিয়েছি, সাথে 10 টাকা বেশি দিয়েছি। এবার সত্যি সত্যি বিশ্বাস হলো না এসপি। যার পকেট থেকে 1 টাকা বের হয় না, সেই মেয়ে নাকি আরো 10 টাকা বাড়তে দিয়েছে। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো রমণীর ওপর। দানাদার চাহনি বুঝতে পেরেই বলে ওঠে, এভাবে দেখছিস কেন? আমি সত্যিই টাকা দিয়েছি, শুধু ব্যাংক অ্যাকাউন্টটা ছিল তোর। কি? আমি জানতাম তুই এমনই করবি। আরে আসতে বল, আমি দিয়ে দিব তোকে। এগুলো বাকির খাতায় যোগ কর। তুই জানিস তোর বাকির খাতায় কত হয়েছে? তারা একটা আপেলে কামড় বসায়। কত? 13,70,510 টাকা। সানা তড়াক করে তার দিকে তাকায়। কিভাবে হলো এত টাকা? আমি তো প্রতি মাসে তোর থেকে শুধু 20 কি 25,000 টাকা নেই। ম্যাডাম, গত 12 বছর যাবৎ আপনি নিয়েছেন, এই টাকাও পরিশোধ করেননি। আচ্ছা, একদিন বড়লোক হলে দিয়ে দিব। তুই কবে বড়লোক হবি? আমি উপরে যাওয়ার পর? তুই উপরে যাওয়ার পর টাকা দিয়ে কি করবি? বরং উপরে যাওয়ার আগে তোর ব্যাংক অ্যাকাউন্টগুলো আমার নামে দিয়ে দিস। এখন এটা খোল। এসপি কি আর বলবে এই মেয়েকে, কিন্তু প্যাকেট খুলতেই তার চোখ ছানা বড়া ভেতরে জিনিস দেখে। তুই আমার জন্য সাপুড়েদের বিন কেন নিয়ে আসলি? কারণ তোর পাশের ফ্ল্যাটে কালনাগিনী থাকে। কি বলছিস কি? উপরে জওয়ান, পাশে কালনাগিনী, নিচে অস্ট্রেলিয়ান সান্ডা, বাড়িতে মামা, আর অফিসে তুই। এইটা আমার জীবন না বিপদের ফ্যাক্টরি? তাদের কথার মধ্যে দরজায় করাঘাত পড়ে। এসপি করুণ স্বরে বলে ওঠে, দরজার বাইরে আবার কোনটাকে রেখে এসেছিস? এক্ষুনি দেখাচ্ছি। সানা দরজা খুলতেই কাইলিন হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। এসপি তার দিকে তাকিয়ে বলে, চাইনিজ সান্ডা? কাইলিন সানা থেকে দৃষ্টি হটিয়ে এসপির দিকে তাকায়। এই পুচকে ছেলে। রেগে গেল এসপি, কণ্ঠে ঝাঁঝ মিশিয়ে গর্জে ওঠে, পুচকে বলবি না সান্ডা, পুচকে বলবি না। কি রে, তুই শিবার ডায়লগ কপি করছিস? আঙ্কালের জায়গায় সান্ডা বসিয়েছে, একে কপি পেস্টের পর এডিট বলে। আচ্ছা তাহলে ঠিক আছে, তুই এক কাজ কর, একে সামনে তাড়াতাড়ি গাড়ি নিয়ে আয়। বাট আমার পিছু ছাড়ছে না, আমি যাচ্ছি। ওকে। কাইলিন দূরে দাঁড়িয়ে থেকে তাদের দুজনের কথোপকথন শুনল না। তবে সানা বেরোনোর আগে সে বাদ সাধে। আমি 1 মিনিট কপিলকে কল করতে যাচ্ছি। বুঝলো না কাইলিন, বিস্ময় কণ্ঠে বলে ওঠে, কপিল এটা কে? কপিল হচ্ছে সান্ডা বস। সান্ডা বস মানে? দূর থেকে এসপি এগিয়ে আসে। আবে সান্ডার মালিক বলেছে রে, সান্ডার মালিক। এইদিকে আয়, আমি তোকে পুরো মিনিং বোঝাচ্ছি। একদম খাঁটি চাইনিজ। সানা সেই সুযোগে দৌড়ে চলে গেল। শোন, এই কপিলকে জানাতে হবে আমাদের কাছে একটা বিগ সাইজের চাইনিজ সান্ডা আছে। তারপর কপিল তোকে নিয়ে যাবে, মানে সান্ডাকে নিয়ে যাবে, বুঝতে পেরেছিস? আধা ঘন্টা পর সানা পার্কিং লটে আসতেই দেখে এসপি নিজের জিপে বসে আছে। সানা কিছু না বলে তাড়াতাড়ি উঠে যায়, সাথে বড় সাইজের মেকআপের ব্যাগ নিয়ে। উদ্দেশ্য দেবী প্রোডাকশন হাউস। চারপাশে পার্টি চলছে, হাসি, ক্যামেরা, আলো, সবকিছু মিলিয়ে মিডিয়ার ক্যামেরাগুলো আটটানা ঝলকাচ্ছে। ফ্ল্যাশের শব্দে শব্দে এই ইন্ডাস্ট্রির প্রতিটি মিথ্যা হাসি স্থির হয়ে যাচ্ছে ফ্রেমে। ভেন্যু ভেতরে প্রবেশ আরো রঙিন।
হুইস্কি রঙে রঙিন। গ্লাসে বরফ গলে যাওয়ার শব্দে সময় যেন একটু ধীর হয়ে এসেছে। ভেনিউর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন সোফিয়া জামান, হাতে অ্যাম্বার রঙের হুইস্কি, আঙুলের গ্রিপ শক্ত, কিন্তু মুখে ভদ্রতার মুখোশ। ঠিক তখনই আলোর ভিড় ভেদ করে একটি ছায়া তার পাশে এসে দাঁড়ায়। ক্যামেরাগুলোর সঙ্গে সঙ্গে দিক বদলায়। তার পাশে এসে দাঁড়ায় সারহাদ। দুজন পাশাপাশি দাঁড়িয়ে মিডিয়ার সামনে। সারহাদ ওয়াইনের গ্লাস তুলে ক্যামেরার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, আজকের রাতটা সুন্দর। এমন রাতগুলো সাধারণত অনেক পুরনো গল্প ঢেকে দেয়। সোফিয়া চোখ তুলে একবার তার দিকে তাকালো, পর মুহূর্তে দৃষ্টি সামনে ক্যামেরাতে স্থাপন করে হালকা হাসেন। সিনেমার দুনিয়ায় পুরনো গল্প না থাকলে নতুন কিছু বানানো যায় না। ফ্ল্যাশ আবারও পরে। সারহাদ হালকা শব্দ করে হেসে ওঠে। তারা দুজনেই সামনের দিকে তাকায়। আমি খুব ভালো করেই জানি আপনি আমাকে কেন সিলেক্ট করেছেন, আর আপনিও। এক মুহূর্তের নীরবতা। সোফিয়া নিজের হাতে থাকা কাস্টমাইজ ধারালো সিলভারের রিং খানা নিজের নখ দিয়ে ঘষে কর্কশ শব্দ করে তার দিকে তাকায়। বরফ গলে যাওয়ার শব্দ স্পষ্ট শোনা যায়। তুমি প্রতিভাবান ডিরেক্টর হিসেবে, ব্যবসায়ী হিসেবেও ওই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে চাইলে কিছু দরজা বন্ধ রাখাই ভালো। ঠান্ডা স্বরে প্রত্যুত্তর আসে অন্য পাশ থেকে। আমি দরজা খুলি না সোফিয়া জামান, আমি দরজা ভেঙে ফেলি। জানেন তো, রক্তের রং বদলায় না, শুধু সময় বদলায়। কারোর জন্য কঠিন, আবার কারোর জন্য সহানুভূতিশীল। সোফিয়ার চোখে কোনো ভাবাবেগ দেখা গেল না। ঠান্ডা স্বরে বাক্য ছুড়ল সারহাদের দিকে। সহানুভূতি দুর্বলদের জন্য, যারা টিকে থাকে তারা শুধু নিয়ম বদলায়। ভেনিউর ডান পাশে একটা দীর্ঘ আধা বৃহত্তকার বার। বার কাউন্টারটা ডার্ক উড আর ব্রাস্ট স্টিলের মিশ্রণে তৈরি। শেলফে সারি সারি বোতল, হুইস্কি, স্কচ, ভদকা, ওয়াইন। বারের সামনে চামড়ার উঁচু স্টুলে বসে আছে অল্প বয়সী তারকারা, নতুন প্রযোজক এবং কিছু মুখ। ভেনিউর বাঁ দিকের কোণে বারের ভিআইপি কর্নার। সেখানেই একটু দূরে মিডিয়া লাইনের শেষ প্রান্তে সোফাগুলোতে বসে আরজের চোখ আটকে আছে সামনে মিডিয়ার ভিড়ে ঘেরা সারহাদ ও তার মা সোফিয়া জামানের দিকে। ঠোঁটে নিখুঁত হাসি, হাতে রেড ওয়াইন। সারহাদের চোখ এক মুহূর্তের জন্য তার দিকে ঘুরে আসে। দৃষ্টি মিলিত হয়। দুজনেই হাতের গ্লাস উঁচিয়ে টোস্ট করে। সারহাদ নিজের দৃষ্টি আরজের থেকে হটিয়ে সোফিয়ার দিকে নিক্ষেপ করে। এক হাতে আবার ফ্ল্যাশ পড়ে। দুজনেই সামনে তাকায়। চারপাশে লোকজন হাসছে। সারহাদ ঠোঁটের কোণে রহস্যময় হাসি ঝুলিয়ে বাক্য ছুড়ল সোফিয়ার দিকে। বাই দ্য ওয়ে, আমরা দুজনেই মুখোশধারী সামনের মানুষগুলোর জন্য। যদি আপনার এই মমতাবাদী মুখোশের আড়াল থেকে লোকে জানতে পারে আপনি নিজ হাতে পরম যত্নে নিজের ছেলেকে একটা হিংস্র জানোয়ার বানিয়েছেন, তাহলে কেমন হবে মিস সোফিয়া দুরানি? এক মুহূর্ত শুধু বরফের শব্দ। সোফিয়া এবার সরাসরি তাকালো তার দিকে। এই প্রথম তার চোখে ভয়ের রেশ, মাথার রক্ত টকটক করছে। সারহাদ মুচকি হাসে, বিকৃত নয় বরং ঠান্ডা। সে নিজের হাতের গ্লাস ঘোরায় হুইস্কি কাপে। সোফিয়াকে একটা ঠান্ডা হাসি দিয়ে চলে যায়। একজন রিপোর্টার এগিয়ে আসে, কিন্তু সোফিয়ার হাতের ইশারায় থেমে যায়। সোফিয়ার গ্লাসে চুমুক দেন। তার প্রতি নিঃশ্বাসে যেন আগুন ঝরছে। মুখের মেকি হাসি গায়েব। মুসাবকে চোখের ইশারায় কিছু একটা বলে। মুসাব বুঝতে পেরে মাথা নাড়িয়ে চলে যায়। সোফিয়ার ঠোঁটে আবারও ক্রুর হাসি ফুটে ওঠে। বিড়বিড় করে আওড়ালো, অতীত একটা বিলাসিতা সারহাদ, সবাই সেটা বহন করতে পারে না। কেউ কেউ ওটাকে মুছে ফেলতে বাধ্য হয়, আর তুমি আমাকে বাধ্য করলে ইতিহাসের পুনরাবৃত্তি করতে। দূরে থাকা আরজে সবচেয়ে উপলব্ধি করতে পারছে। হাতে থাকা ওয়াইনটুকু এক ঢোকে সাবার করে নেয়। Everyone claims the wisdom of a coach, though life has cast them all as players in its ruthless game. রাতের আলো আধারের মধ্যে তেজে ঘোড়ার মতন ছুটে চলছে স্পিড কালো জিপ। হঠাৎ সানা প্রশ্ন করে, ওই চাইনিজ সান্ডাকে কোথায় আটকেছিস? আর বলিস না, ঘোল খাইয়ে নিজের ঘরে আটকে এসেছি। কি বলছিস কি? তাহলে ওই সান্ডা তোর দরজা ভেঙে বের হবে? কি আর করব বল, যদি আগে জানতাম তোর জামান জামাই দুটো বিদেশি সান্ডা পালবে, তাহলে দরজার খাঁটি লোহা দিয়ে বানাতাম। এখন এটা বল, তুই এইগুলো কি নিয়ে এসেছিস এত বড় ব্যাগে করে? তুই বুঝবি না, এসব মেয়েদের মেকআপের জিনিস। এত জিনিস লাগে মেকআপ করতে? সব ছেলেদের ফকির বানানোর ধান্দা।
আবে চুপ কর, এমন মেকআপ করবো না, একদম ফাটিয়ে দেব। দেখিস আবার তোর মেকআপ দেখে ভয়ে কারোর পেট না ফেটে যায়। সানার রাগী দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে। এই জন্যেই মামা তোকে সানিতাকে দিচ্ছে না। না দিয়ে কোথায় যাবে? সময় হলে পালিয়ে বিয়ে করে নিয়ে আসবো। সানা তার বাহুতে চাপড় মেরে বাহবা দিয়ে বলে ওঠে, ওই হই, তোর মুরগির বাচ্চার কলিজাটা অনেক বড় হয়ে গিয়েছে রে। হ্যাঁ, তুই প্ল্যান করতে থাক পালানোর জন্য। আর মামা সানিতার অন্যখানে বিয়ে ঠিক করবে, বুঝতে পেরেছিস? তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে আয়। এসপি মনে মনে কিছু একটা ভাবে। তারপর অনেকক্ষণ নীরবতা। এর মধ্যে এসপি কখন থেকে লক্ষ্য করছে তার পাশে বসা রমণী একটার পর একটা মুখে দিয়ে চলছে মেকআপের ব্যাগ থেকে। কিন্তু তার মাথায় চলছে অন্য কথা। যে মেয়ে এক ফোঁটা পড়াশোনা মনে রাখতে পারে না, সে কিভাবে মনে রাখলো কোনটার পর কোনটা দিতে হবে? নাকি আন্দাজে যা পারছে তাই মেখে নিচ্ছে? তার মতিভ্রম ছুটে যায় সানার কণ্ঠস্বরে। আস্তে চালাই আর একটু লিপস্টিক তো দিতে দিবি শান্তিতে। এসপি তার দিকে তাকিয়ে চমকে ওঠে। তার চোখে বিস্ময়। ঘাড় নাড়িয়ে গাড়ির চারিদিকে পর্যবেক্ষণ করে। সানা মুখে চবর্গীয় শব্দ উচ্চারণ করে প্রশ্ন ছুড়ল, কাকে খুঁজছিস সেইভাবে? এখানে আপনার জায়গায় রাক্ষসী রানী কটকটি বসা ছিল। এখন উনি কোথায় যদি কৃপা করিয়া বলতেন তো এই অধমের উপকার হতো। আব্বে কটকটি মেকআপের নিচে আটকে গেছে রে। উপরে শুধু সিমরান সিমরান সিমরান। এসপি উৎফুল্ল দৃষ্টিতে তার দিকে তাকায়। কি মেখে এমন হয়েছিস? আমাকেও একটু দে না, ওই সান্ডার জন্য মুখে কিছুই দিতে পারি না। সানা ব্যাগ হাতে একটা তিব্বত ক্রিম বের করে এসপির হাতে ধরিয়ে দিল। নে, এটা ধর। কম মাখলে তুই এসপি থাকবি, আর বেশি মাখলে তুই ভূত প্রোমেক্স হয়ে যাবি। এসপি তার তিব্বত ক্রিম ফিরিয়ে দিল। নে ভাই ধর, এইটাও তুই মেখে বসে থাক। সানা রেখে দিল তার ক্রিম। শুধু শুধু নিজের মুখে দিয়ে নষ্ট করবে তাই দেয়নি। এগুলো কি ছেলেদের দেওয়া জিনিস? কিন্তু না, এ ছেলে তো সে যেটা দিবে এটা হাত পেতে বসে থাকবে। সে ছোটবেলাকার অভ্যাস। আচ্ছা, এখন এটা আমাকে বলতো কেমন লাগছে? একদম ঝাঁকানাকা। তাড়াতাড়ি চলো, ওই চাচুমার সাকালাকা করতে হবে। ভ্যানিউতে প্রবেশ করে রিয়ানা তার একটু দেরি হয়ে গিয়েছে। সে লাইন প্রডিউসার হিসেবে তাকে চারিদিক সামলাতে হচ্ছে। কিন্তু রমণী খেয়ালই করলো না যে দূর থেকে একজোড়া চোখ তার দিকে মহাবৃষ্টির ন্যায় তাকিয়ে। তার পরনে আজ কালো ফুল হাতার লং স্টোনের গাউন, মুখে একদম হালকা মেকআপ। রিয়ানা এগিয়ে এলো আয়ানের দিকে, কেননা আয়ান আজকের অনুষ্ঠানের অ্যানাউন্সার। আয়ান, তুমি ভালো মতো স্ক্রিপ্ট পড়ে নিয়েছো তো? মম কিন্তু এক ফোঁটা ভুলও সহ্য। এটুকু বলে সামনে তাকাতেই রমণীর কথা থেমে যায়, কেননা আয়ান তার দিকে কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে। সে হাত নেড়ে বলে ওঠে, আয়ান, আয়ান, আয়ান। শেষের ডাকখানা একটু জোরেই ছিল। মুহূর্তে আয়ানের ভ্রম ছুটে যায়। সে মনে মনে ভাবছে, ইস, ম্যাডাম নিশ্চয়ই বুঝে গিয়েছে। সে এই স্বল্পভাষিনী মেয়েটা কখন যে আয়ানের মনের কল্পবাসিনী হয়ে উঠেছে সে নিজেই জানতে পারেনি। তার মধ্যে আবারও আসে রিয়ানার কণ্ঠস্বর, আয়ান, ক্যান ইউ হেয়ার মি? ইয়েস ম্যাডাম। ওকে, লিসেন। রিয়ানা তার মতো বলতে থাকলেও আয়ানের মন কি আর সেদিকে আছে? সে তার কল্পবাসিনীকে দেখতে ব্যস্ত। ফারহাদ কখন থেকে সিমরানকে কল করেই যাচ্ছে, কেননা অলরেডি মুভি সাইনের সময় হয়ে গিয়েছে। পুরো টিম ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছে, কিন্তু এই মেয়ে তো ফোন উঠাচ্ছে না। এরই মধ্যে আয়নের কণ্ঠ কানে আসতে সে চলে যায়। সকল মিডিয়া ও প্রেসের লোক সব একজোট এক জায়গায় ভেন্যুর মাঝখানে, কেননা সামনেই বসে আছে সোফিয়া জাওয়ান। তার ডান পাশে আরজে, সাথে বসে আছে সারহাদ। সোফিয়ার বাম পাশে ঈশানী, তার পাশে আলী মির্জা ও তার পাশে ইবন মির্জা। মুভি অলরেডি সাইন হয়ে গিয়েছে। ক্যামেরার ফ্ল্যাশ একের পর এক ঝলসে উঠছে। এবার টিম মেম্বারের সাথে সাক্ষাৎকারের পালা। সাক্ষাৎ হয় সাউন্ড টিম, ভিডিও এডিটর, মিউজিক এডিটর ও একে একে সবার সাথে দেখা করার পালা শেষ। এবার ফ্যাশন ডিজাইনারের পালা, কিন্তু সিমরান এখনো আসেনি। সারহাদ উঠে চলে যায় সিমরানকে কল করতে। ইবন মির্জাও একটা কল অ্যাটেন্ড করতে অন্য পাশে চলে যায়, সবাই অধীর আগ্রহে ফ্যাশন ডিজাইনারকে তা দেখার জন্য। ইতিমধ্যে সবাই জানতে পেরেছে নতুন কোনো ফ্যাশন ডিজাইনার রাখা হয়েছে আজের মুভির জন্য। সামনে বসা মিডিয়া থেকে অবশেষে একজন প্রশ্ন ছুড়ল সোফিয়ার দিকে,
ম্যাম, আমরা জানতে পেরেছি প্রথমবার জেবি থেকে নয়, বরং গিনি থেকে ডিজাইনার সিলেক্ট করা হয়েছে। সোফিয়া নিজের ঠোঁটের কোণে হাসির রেখা টানে। সে নিজেই এই বিষয়ে অজ্ঞাত। এইসব কিছু অলওয়েজ দেখাশোনা করে ইবন অথবা রিয়ানা। তারপরও কণ্ঠে মাধুর্যতা মিশিয়ে আওড়ালো, দেখুন, আমি জেবি বা গিনি কিছুই দেখি না। আমি শুধু খাঁটি হীরা দেখি। আমি সিমরানের ডিজাইন দেখেছি। রিয়েলি আনবিলিভেবল। এইটুকু বয়সে এত সুন্দর ডিজাইন করা, আই থিঙ্ক ইটস অ্যানাদার লেভেল। আর আমি আমার মুভির জন্য অলওয়েজ বেস্ট সিলেক্ট করি। পাশে বসা আরজে সেদিকে খেয়াল নেই। কে কি, তার এই সবই কিছুই যায় আসে না। তবে সিমরানের নামটা শুনে কিছুটা সন্দেহ হয়েছে বটে, কেননা সে জানে সানার আরেকটা নাম সিমরান। কিন্তু পর মুহূর্তে সন্দেহ বাতিল করে তার, কেননা সানা তো মাত্র কয়েকদিন আগে গেম জয়েন করেছে। এত তাড়াতাড়ি নিশ্চয়ই এমন কিছু হবে না। কিন্তু প্রেসের লোকেরা থেমেনি। একের পর এক প্রশ্ন ছুটছে সোফিয়ার দিকে তার মুভি নিয়ে। এরই মধ্যে ভেন্যুতে প্রবেশ ঘটে এক রমণী। মিডিয়া বা প্রেসের সেদিকে খেয়াল নেই, কেননা তাদের পেছনে সে দরজায় দাঁড়িয়ে। কিন্তু ফোন কানে থাকা চার হাতের চোখ আটকে গেছে সেই রমণীতে। আরজের এখনো নিচের দিকে তাকিয়ে। আয়ান সামনে তাকাতেই তার নজরে আসে। সে হাত দিয়ে আরজেকে ইশারা করে সামনে তাকাতে। সে বিরক্ত চোখে একবার তাকিয়ে চোখ নামিয়ে ফেলে। আবারও কিছু মনে পড়তে তড়িৎ গতিতে সামনে তাকালো। আর দৃষ্টি আটকে যায় রমণীতে, যে ইতিমধ্যে নিজের এক কানে হাত দিয়ে চারিদিকে কিছু খুঁজতে ব্যস্ত। মুহূর্তে আজকের এই পার্টি, এই আলো, এই মানুষের ঢেউ, সবকিছুর মাঝখানে হঠাৎ করে তার চোখ থেমে যায়, যেন সময় এক সেকেন্ডের জন্য নিজের শ্বাস আটকে রেখেছে। সানা দাঁড়িয়ে আছে দরজার সামনে। আলো তার উপর সরাসরি পড়ছে না, তবু সে আলোর বাইরে নয়। আজকের চোখ ধীরে ধীরে স্থির হয়ে যায়। এই দৃষ্টিতে কোনো তাড়াহুড়ো নেই, কোনো রাগ নেই, কোনো দাবি নেই। সে চোখ ফেরাতে পারছে না, ফেরাতে চায়ও না। সানার পরনে গাউন। গাউনটি দুধ সাদার হালকা ল্যাভেন্ডারের রঙের মিশ্রণ। গাউনের ওপরের অংশটি করসেট আকৃতির, শরীরকে আলতো করে জড়িয়ে ধরে রেখেছে। সেখানে সূক্ষ্মভাবে বসানো ল্যাভেন্ডার রঙের 3D ফুল, কাচের মতন স্বচ্ছ পুঁথি আর ঝিলমিল করা সিকুইন একত্রে এমন এক নকশা তৈরি করেছে। প্রতিটি ফুল যেন হাতে করা, কোনো দিয়েই একে অপরের অনুরূপ নয়। গলার অংশ দিয়ে কাঁধ ছুঁয়ে নেমে এসেছে নরমের বক্রতায়। কোমরের কাছে এসে পোশাকটি হঠাৎ করেই বিস্তৃত হয়ে গেছে। বহু স্তরের নরম টিউল আর অর্গেনজা কাপড় ধীরে ধীরে নেমে গিয়ে তৈরি করেছে এক বিশাল বল গাউন স্কার্ট। প্রতিটি স্তরে ছড়িয়ে রয়েছে রূপালি ছেড়ে। স্কার্টের ভেতর ছড়ানো ল্যাভেন্ডার ফুলগুলো এলোমেলো নয়, কখনো ঘন কখনো হালকা। নিচের অংশে এসে কাপড়ের প্রান্ত মেঝেতে ছুঁয়ে পড়েছে এক নীরব রাজকীয়তায়। তার কালো কেশগুলো মাঝখান থেকে সযত্নে ভাগ করা। সামনের দিকে চুল মুখের দুই পাশে নরম ঢেউ হয়ে নেমে এসেছে, আর পেছনের অংশ আলতো করে ঝাঁকানো। সানার মুখাভাব শান্ত ও কোমল। শ্যামরঙা মুখখানা মেকআপের কারণে ধারণ করেছে দুধে ধোয়া রঙের মতন স্বচ্ছ। ভ্রু দুটি স্বাভাবিক বাঁকে সাজানো, চোখের পাতায় হালকা মেকআপ। ঠোঁট দুটো নরম গোলাপি, কানে পড়া ল্যাভেন্ডার স্টোনের ইয়াররিং। দীর্ঘ স্বচ্ছ হাতাগুলো তার আঙুল ছুঁয়ে নেমে এসেছে একদম নিচ পর্যন্ত। আর যে চোখের পাতা এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি, না দৃষ্টি সরাতে পেরেছে। তার গলা শুকিয়ে এসেছে। বারবার ঢোক গেলে একটু গলা ভেজানোর মেকি চেষ্টা। নিচু স্বরে বিড়বিড় করে আওড়ালো, এই মেয়ে নিশ্চিত আমাকে খুন করার জন্য এভাবে সেজে এসছে। কিছু একটা ভেবে ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে ওঠে। আবারও নিচু কণ্ঠে বলে ওঠে, এই আলো উচ্ছ্বাস কোলাহল সবকিছুর মধ্যে তুমি দাঁড়িয়েছি অতীতের মতো এক গভীর নীরবতায়। আমি ভেবেছিলাম দূরত্ব আমার ভেতর থেকে তোমায় নির্বাচিত করবে, অথচ এই হৃদয়টা আজকাল তুমিহীনায় কিছুই মানতে চায় না। এতটা আসক্ত না করলেও পারতে। কিন্তু আবারও সামনে তাকাতেই আজের হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। দাঁতে দাঁত খিচিয়ে নিজেকে সংবরণ করছে, কেননা এসপি মাত্র এসে সানার সাথে দাঁড়িয়েছে সম্পূর্ণ কালো গেটাপে। ওইদিকে বেখেয়ালি সানা এসপির সাথে ঝগড়া করতে ব্যস্ত। এসপি এ নিয়ে 4বার গাড়িতে গিয়েছে। প্রতিবার সানা কিছু না কিছু গাড়িতে ফেলে এসে ভুলে যায়। একটু আগেও ইয়ারিং একটা ফেলে চলে এসেছে। এবার সে একটু জোরেই বলে ওঠে, আমার মা, আর কি লাগবে সেটা বল। আমি গাড়ি থেকে সব নিয়ে এসেছি। আমার এই পকেটে তোর লিপস্টিক, আইলাইনার, ব্লা 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 ব্লা, এইগুলোর নামও আমার মুখ দিয়ে আসে না। আর এই পকেটে তোর মোবাইল। বাক্য সম্পন্ন করতে পারলো না এসপি।
তার আগেই মুখোমুখি হয় একজোড়া অগ্নিঝাড়া খেয়ে ফেলা দৃষ্টির সাথে। আর যে তার থেকে তাকিয়ে পিছন থেকে বন্দুক বের করবে এমন সময় আয়ান তাকে ধরে ফেলে। স্যার কি করছেন? সামনে মিডিয়া। লিভ মাই হ্যান্ড। আজকে আমি একে এক্ষুনি গুলি করবো। এসপি দূর থেকে একটা শুকনো ঢোক গেলে সানার দিকে তাকায়। মা জননী, আজ যেন কি বার? কি নাম আপনার? আমি কবে পৃথিবীতে এসেছি? সানা মাত্র কানে ইয়ারিং লাগিয়ে কপালে ভাঁজ ফেলে তার দিকে তাকায়। তোর কি আবার বাংলা সিনেমার মতন মেমোরি লস। হ্যাঁ, ওটাও হয়েছে। না হয় উপায় আছে? সামনে বাবার জীবন বন্দুক দেখাচ্ছে, শালা পার্টিতেও বন্দুক নিয়ে ঘোরে। তোর বউ তুই কোলে নিয়ে বসে থাক। এই বলে সে 2 সেকেন্ডের মধ্যে হাওয়া। সানা এসপির থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকাতে থাকে, আর যে তার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকে মুখে উচ্চারণ করে। গর্জিয়াস ওয়াইফি। দূরে থাকা ফরহাদও মুহাব্বিষ্টের ন্যায় নিজের কান থেকে ফোনখানা নামালো, ফিসফিস করে আওড়ায়, মেরি সানাম। এরই মধ্যে সকলের কানে আসে নিবনের কণ্ঠস্বর। হ্যাঁ, স্বয়ং নিবন মির্জা মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে উৎফুল্ল চিত্তে সকলের দিকে বাক্য ছুড়ল। So ladies and gentlemen, let's welcome our new fashion designer, Miss Simran Khan. এই মুহূর্তে সকলে পিছনে ফিরে তাকায়। সকলের দৃষ্টি পড়ে সানার উপর। ক্যামেরার ফ্ল্যাশ একের পর এক জ্বলে ওঠে তার উপর। সানার মুখে আত্মবিশ্বাসী মাখা মিষ্টি হাসি। সোফিয়া ও ঈশানের মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে যায়। সানা, সানা, জেবি প্রোডাকশন হাউসের পুরো ভবনটাই যেন রাতের অন্ধকারে ডুবে থাকা এক রাজকীয় দুর্গ হয়ে উঠেছে। বাইরে কালো কাচে মোড়া প্যাসেট, ভেতর থেকে বেরিয়ে আসছে সোনালি আলো। ভেতরের পরিবেশ আরো উত্তাল, কেননা এই মুহূর্তে ভেন্যুর কেন্দ্র দখল করে আছে সানা। নীরবে, নির্বিকার ভাবে ইবনের বলার সাথে সাথে আলো তার দিকে ঝুঁকে পড়ে। প্রথমে একটি ক্যামেরা ঘোরে, তারপর আরেকটি, এরপর আর কোনো হিসাব থাকে না। ফ্ল্যাশ একসাথে জ্বলে ওঠে, টানা, নির্দয়, প্রশ্নবিদ্ধ করার মতো। সাদা আলোর বিস্ফোরণে ভ্যানিউর অন্ধকার ফেটে যায়, আর সেই ফাটলের মাঝখানে দাঁড়িয়ে থাকে সানা। ভ্যানিউর শব্দ, হাসি, ফিসফাস, কাঁচের গ্লাসে বরফের ঠোকাঠুকি সব 1 সেকেন্ডের জন্য থমকে যায়। ভ্যানিউর বাতাস ভারী হয়ে ওঠে। সানা মুখে মিষ্টি ও আত্মবিশ্বাসী হাসি দিয়ে এগিয়ে যায়। দূরে বসে থাকা সোফিয়ার চোখে মুখে মুহূর্তে কঠোরতা জমে ওঠে। এই মুখ বহু প্রেমেরই হাসি বিলিয়েছে, কিন্তু আজ সেই হাসি নেই। এই ভেন্যুতে অনেক মুখ এসেছে, কিন্তু এই মুখটা সে কল্পনাতেও চায়নি। ঈশানের চোয়াল প্রথমে ঝুলে যাওয়ার অবস্থা হয়েছিল, যেন নিজের 2 চোখকে বিশ্বাস করতে পারছে না। কিন্তু এখন মুখে চাপা বিরক্তি, তার আঙুলের ভাঁজে অস্থিরতা। আর যে দূর থেকে এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই আলো, এই উন্মাদনা, কিছুতেই তার দৃষ্টি এক মুহূর্তের জন্য হেরফের হয়নি। কিছু একটা ভেবে হঠাৎ সে উঠে দাঁড়ায়, এগিয়ে যায় সানার দিকে। কিন্তু 2 কদম যেতেই হঠাৎ সোফিয়া তার হাত ধরে টেনে একটু পেছনে নিয়ে আসে। অন্যদিকে ফরহাদ এগিয়ে আসে সানার দিকে। কণ্ঠ থেকে কলের পুতুলের মতন বের হয় ছোট একটি শব্দ, সানা। কোলাহলের কারণে সানা বুঝতে পারল না তার কথা, তাই ভ্রুকুটি করে তার দিকে তাকায়। জি স্যার। সানার কণ্ঠ কানে আসতেই ফরহাদ ঘোর থেকে ছিটকে বাইরে চলে আসে। একটা শুকনো ঢোক গিলে আওড়ায়, সিমরান, তোমার রাস্তায় এত লেট হলো কেন? স্যার, আপনার ভাইয়ের কারণে। আর কিছু বলার আগেই এসপি হঠাৎ পেছন থেকে আসে। এই, তুই আমার নামে ব্রোকে কি বলেছিস? ফরহাদ তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে নিচু স্বরে তাকে সতর্ক করে। এসপি। ব্যাস, এসপি আর কিছুই বলে না। মুখে জিপের মতো হাত টেনে বোঝায় সাইলেন্ট। ফরহাদ কিছু না বলে সিমরানের দিকে তাকায়। সিমরান, কাম উইথ মি। আমি সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। সানা হালকা হাসে তার সাথে এগিয়ে যায়। সোফিয়ার কণ্ঠে কঠোরতা, নিজের দন্তপাটি পিষে আর্যের দিকে প্রশ্ন ছুড়ল, রনু, এই মেয়েটা এখানে কি করছে? আর্যের মনে একরাশ বিরক্তি জমা হলো। রুক্ষ কণ্ঠে প্রত্যুত্তর করল, মম, প্লিজ স্টপ দিস অ্যাক্ট। রনু, তুমি কি এই মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়েছো? মম, ডোন্ট কল হার দিস নেম। আর সানা এখানে। তার বাক্য সম্পূর্ণ করার আগে আসে সোফিয়ার ঝাঁঝালো কণ্ঠস্বর, জাস্ট রিমেম্বার, দুর্বলতা শব্দটা আমাদের জন্য যতটা অপ্রাসঙ্গিক ততটাই অর্থহীন।
অবজ্ঞার দৃষ্টিতে তাকালো সোফিয়া সানার দিকে। দুর্বলতা মানেই নিজের ধ্বংস ডেকে আনা, তাই কিছু দুর্বলতা বাড়ার আগে মেরে ফেলা দরকার। মুহূর্তে আর্যের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো, হাতের শিরা টান টান। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো সোফিয়ার দিকে। ডোন্ট ডেয়ার টু ডু ইট মম। তুমি ড্যাডের সাথে যেটা করেছো সেটা যদি সানার সাথে করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। অ্যান্ড ইউ নো দ্যাট হোয়াট আই ক্যান ডু। বাক্যখানা শ্রবণ হতে সোফিয়ার মাথায় যেন ধপ করে আগুন জ্বলে উঠল। আমি তোমার ড্যাডের সাথে কিছু করিনি, ও নিজেই নিজের ধ্বংস ডেকে এনেছে। আর যে আমার রাস্তায় আসবে তাকে সরাতে আমি এক মুহূর্ত দেরি করব না। এখন তুমি কি আমার নিয়ম ভাঙতে চাইছো? প্রয়োজন হলে আমি সেটা করতেও দ্বিধাবোধ করবো না। সোফিয়া হঠাৎ হেসে দিল, ঠান্ডা হাসি, সবার আড়ালে। নিজের ডান হাতখানা রাখলো আর্যের কাঁধে। বেটা, দুর্বলতা খুবই ভয়ঙ্কর জিনিস। কাউকে ধীরে ধীরে পুড়িয়ে মেরে ফেলে, তো কাউকে একেবারে শেষ চিহ্নটুকু পাওয়া যায় না। দেখা যাক তুমি নিজের দুর্বলতাকে কতক্ষণ বাঁচিয়ে রাখতে পারো। এই বলে একটা বাঁকা হাসি দিয়ে সরে দাঁড়ালো। আর্য চোখ বন্ধ করে নিজের রাগ সংবরণ করে নিল। ইতিমধ্যে তার চোখের শিরাও ফুলে উঠেছে। ঠিক এই কারণেই সে সানাকে বুঝতে দেয়নি কিছু, আর না সামনে আনতে চেয়েছে। কিন্তু পর মুহূর্তে কিছু একটা ভেবে তার ঠোঁটের কোণে পাকা হাসি ফুটে ওঠে। হাত দিয়ে নিজের চুল ব্যাকব্রাশ করে ফিসফিস করে আওড়ালো, মম, আই নো দ্যাট তুমি এমনটাই করবে, তাই নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করে যুদ্ধে নেমেছে। আফটার অল তুমি নিজে আমাকে তোমার মতে এমন বানিয়েছ। এবার কোনো নিয়ম ভাঙবে না, কারণ খেলা হবে আমার নিয়মে, আর ওয়াইফিও আমার হবে। আর্যেও সোফিয়া ফিরে তাকাতেই দেখে সানা তাদের সামনে দাঁড়িয়ে, পাশেই সারহাদ। সারহাদের বিষয়টা আর্যের কাছে দৃষ্টিকটু লাগলো। ডিরেক্টর হিসেবে ওর তো কোনো টিম মেম্বারের সাথে পরিচয় করানোর দরকার নেই। কই, অনন্য টিম মেম্বারদের সাথে তো সে নিজে পরিচয় করায়নি, তাহলে সানার সাথে কেন? সে কপালে ভাঁজ ফেলে সারহাদের দিকে তাকায়, যে ইতিমধ্যে শীতল কণ্ঠে সবার সাথে সানার পরিচয় করাচ্ছে। সিমরান, এটা আরজে, মুভির মেইন লিড। সানা মুখে মুচকি হাসি টেনে নির্বিকার চিত্তে নিজের হাতখানা বাড়িয়ে দেয় আর্যের দিকে। হ্যালো মিস্টার রণবীর জাওয়ান, আই এম সিমরান। কণ্ঠ এমন যেন সে আর্যকে কোনোদিনও দেখেনি আর না চেনে। সানার কথাখানা আর্যের মোটেও পছন্দ হয়নি। মনে মনে রাগ হলো ভীষণ। তারপরে কিছু বলেনি, কেননা চারিদিকে তার মা ছাড়াও হায়না ও শকুনের দলের অভাব নেই। কিন্তু এই মেয়ের বাড়ি থেকে ক্লাস নিতে হবে ভালো করে। এখন তার একটা ভুল পদক্ষেপ আর সানার জীবন সম্পূর্ণ ঝুঁকিতে। নিজেকে যথেষ্ট পরিমাণ সংবরণ করে হাত বাড়ালো সানার দিকে। অদূরে দাঁড়িয়ে থাকা সারহাদের বিষয়টি ভালো লাগেনি, তাই তাদের দুজনের হাত মিলিত হওয়ার পূর্বেই সারহাদ তাদের মধ্যে হাত বাড়িয়ে সোফিয়ার দিকে ইশারা করে। সিমরান, মিট উইথ সোফিয়া জাওয়ান, মেইন প্রডিউসার। আর্যে ভ্রুকুচকে তার দিকে তাকালো। সানা নিজের হাতখানা গুটিয়ে নেওয়ার আগেই আর্যে সারহাদের হাতের উপর দিয়ে সানার হাত ধরে জোরে টান দিয়ে নিজের পাশে এনে দাঁড় করায়। তার এমন কাজে হতবিহ্বল হয়ে পড়ে রমণীর সাথে সকলে। মুহূর্তখানে ক্যামেরায় ক্যাপচার হয়ে যায়। তার হাতের হাত ইতিমধ্যে মৃত্যুগত হয়ে ওঠে। তার চোখের নিচের শিরা টান টান হয়ে এলো, দুঃখ স্বরে গর্জে ওঠে। লিড হার হ্যান্ড। আর্যে কপালের ভাঁজ প্রসারিত করে তার দিকে তাকায়। হোয়াটস রং উইথ ইউ ম্যান? সারহাদের মুখ থেকে কোনো শব্দ বের হওয়ার আগেই সানা জোর করে আর্যের হাত ছুটিয়ে সোফিয়ার দিকে এগিয়ে যায়। ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলে ওঠে, মিসেস সাসুমা, আই মিন সোফিয়া জাওয়ান, আমি আপনার সাথে দেখা করতে বেশি এক্সাইটেড। এদিকে সারহাদ ভারী ভারী নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করার প্রয়াস চালাচ্ছে। দৃষ্টি সানার সেই হাতের দিকে যেখানে একটু আগে আর্যে ধরেছিল। হাত বারবার মুষ্টিবদ্ধ করছে। এসপি সারহাদের দিকে তাকায়, কাঁধে হাত রেখে শুধালো, ব্রো, আর ইউ ওকে? ইয়া, আই এম ওকে। আমি ওদিক থেকে আসছি। সারহাদ চলে যায়। সে জানে এখানে থাকলে নিশ্চিত কোনো অঘটন ঘটিয়ে ফেলবে। সোফিয়া ক্যামেরার সামনে নিজের ঠোঁটের হাসি আপ্রাণ চেষ্টায় ধরে রাখেন। সানার আরেকটু কাছে এগিয়ে এসে নিচু স্বরে বলে ওঠে, তুমি এখানে কি করছো? এমা সাসুমা, সারপ্রাইজ দিতে এসেছি। এটা ভাববেন না আমি এসেছি এটা সারপ্রাইজ। আসল সারপ্রাইজ আপনার জন্য পরে অপেক্ষা করছে, একদম ধামাকাদার, গরমা গরম। সোফিয়া কণ্ঠে ঝাঁজ মিশিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আমি হাজারটা মেয়ে দেখেছি তোমার মতো, যারা আমার কিছুই করতে পারেনি।
আপনি আমার মতো হাজারটা দেখেছেন, বাট আমাকে দেখেননি শাশুমা। তাদের মধ্যকার কথোপকথন কারো কানে এলো না। সরে এলো সানা, সামনে ক্যামেরার দিকে দৃষ্টি স্থাপন করলো। একের পর এক ফ্ল্যাশ জ্বলে উঠছে। এই সবকিছুর মাঝে একজন যে মন্ত্রমুগ্ধের মতন তাকিয়ে, সে হলো আরজে। সে একটু দূরে দাঁড়িয়ে, সানা ও সোফিয়ার থেকে। ঈশানী আরজের চাহনি বুঝতে পেরেই সে সানার দিকে তেড়ে যেতে চাইল। মুহূর্তেই পাশে দাঁড়িয়ে থাকা রওনাক তাকে ধরে ফেলে। কি করছো? মাস্টারের কথা মনে আছে তো? ঈশানী নিজেকে সম্বরণ করে নিল। এই মেয়েকে এসে পরে দেখে নেবে। দুজনেই এক সাইডে সরে এলো। এদিকে প্রেসের লোকেরা একের পর এক প্রশ্ন ছুটছে সানার দিকে, কারণ প্রথমবার আরজে মুভিতে কাউকে জেবির বাহির থেকে নেওয়া হয়েছে। অন্যদিকে এগুলো সব দূরে দাঁড়িয়ে থাকা রানা মির্জা তীক্ষ্ণ চোখে সানাকে দেখছে। সে একটু আগে পার্টিতে এসেছে, তার আসার কোনো মুড ছিল না, কিন্তু সে তার বাবার জন্য এসেছে। প্রথমে সানাকে দেখে অনেকটা অবাক হয়েছিল বটে। আলী মির্জা তার দিকে এগিয়ে আসে। রানা, তুমি এসেছো? ডুড, ওই দানি লঙ্কাকে আমার লাগবে। ওর অহংকার আমি ভাঙবো। কোন ধান লঙ্কা? সামনে থাকা মেয়েটা। ও, ও তো আজকের নতুন মুভির ডিজাইনার। আই নো ড্যাট। ওরা উপরে যাওয়ার জন্য যে কারণে বিছানায় চলে যেতে পারে। আই ওয়ান্ট হার ইন মাই বেড। যদি তুমি ওকে আমার কাছে নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমার শর্তে রাজি হয়ে যাব। আলী মির্জা মনে মনে খুশি হয় ছেলের কথায়। ওকে মাই সান। টানা একটা বাঁকা হাসি দিয়ে অন্য পাশে চলে যায়। তারা প্রেসের সাথে কথা সেরে মাত্র সেরে বসবে, তার আগে পুরুষালী কণ্ঠ আসে পেছন থেকে। মিস ঝাঁসি কি রানী? তারা ভালো মতোই বুঝতে পারছে এটাকে। সে দাঁত মুখ খিচিয়ে লম্বা শ্বাস ছেড়ে পেছনে ফিরে তাকায়। মুখে মেখে হাসি ঝুলিয়ে বলল, হ্যালো মিস্টার ইবন মির্জা। पता है मैं आपकी गालियां बहुत ज्यादा मिस करती हूँ। এই বলে সে নিজের হাতখানা বাড়িয়ে দিল হ্যান্ডশেকের জন্য। তারা কিছুটা দ্বিধাদ্বন্দ্বের সাথে নিজের হাতখানা বাড়ানোর আগে কোথা থেকে আসছে এই ইবনের বাড়ানো হাত ধরে ফেলে। সে এক মুহূর্তের জন্য সানাকে চোখের আড়াল হতে দেয়নি। শুধু কিছু সময় আগে মিডিয়ার লোকেরা তাকে ঘিরে ধরেছে বলে সে সর্বশক্তি দিয়ে ইবনের হাত চেপে ধরে। কণ্ঠে ঝাঁঝ মিশিয়ে আরজে বলে ওঠে, হ্যালো মিস্টার ইবন, আপনার সাথে আমার কথা হয়নি। সানার দিকে ফিরে তাকিয়ে বলে ওঠে, মিস সিমরান, আপনি ওদিকে গিয়ে দাঁড়ান, আমার আপনার সাথে কিছু কথা আছে। সানা কিছু না বলে চলে যায়। আরজে এবার ইবনের দিকে তাকায়। মিস্টার ইবন মির্জা, অন্যের জিনিস থেকে যত দূরে থাকা যায়, নিজের জীবনের ঝুঁকি তত কম থাকে। এই বলে আরজে তার হাতখানা ছেড়ে দেয়। বুঝলো না ইবন আরজের কথার মানে। সে নিজের হাত একটু ডলে আবারও তাকায় সামনে থাকা রমনের দিকে। আরজে সানার সাথে কথা বলার আগেই হঠাৎ জ্যাক এসে আরজেকে বলে, বস, লেডি আপনাকে ডাকছে। মমকে বলো ওয়েট করতে। জ্যাক এগিয়ে এসে আরজেকে ফিসফিস করে কিছু বলতে আরজে একবার সানার দিকে তাকায়। তারপর জ্যাকের দিকে তাকিয়ে আদেশ ছুড়ল, কিপ অ্যান আই অন হার। আশেপাশে কোনো ছেলে দেখলে শুট করে দেবে ডিরেক্ট। বস, পার্টিতে? পার্টিতে চৌধুরীদের কোনো ছেলে দেখলে আরও আগে। শালা আমার মনে হচ্ছে দুটি আমার বইয়ের পেছনে পড়ে আছে, সাধু ইবন মির্জাও। আরজে এই বলে চলে যায় বারের ভিআইপি কর্নারের দিকে, যেখানে তার মা, আলী মির্জা, রানা মির্জা ও আতিকুর রহমান রয়েছে। এসপি আর সানা দাঁড়িয়ে আছে ভ্যানের পেছনের দিকে। মুহূর্তে এসপির চোখে পড়ে দূরে দাঁড়িয়ে থাকা ঈশানীর ওপর। পেস্ট্রি চল, ওই কালনাগিনীর 12টা বাজাই। হ্যাঁ চল। ঈশানী রওনাকের সাথে দাঁড়িয়ে। তারা একটু আগে এসেছে। সানাকে দেখে রওনাক সরে যায়। এই মেয়ে একবার তাকে ডঙ্কার বলেছে, এখন না জানি আবার কি বলে। সানা তার হাত উঁচিয়ে বলে ওঠে, হ্যালো কালনাগিনী। তুই তো আজ পুরো একদম কালনাগিনী হয়ে গেলি রে। তুই এখানে কি করছিস? মা, তুই তো দেখি একদম পুরো এয়ারহীন নাগিন। ঈশানী তার কথার মানে বুঝলো না। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো তার দিকে। এয়ারহীন মানে? আবে কানে কম শোনার কথা বলেছে। এবার ঈশানী দৃষ্টি পড়লো এসপির ওপর। সন্দেহযুক্ত কণ্ঠে বলে ওঠে, বা ডাইনি, তোর তো ভীষণ উন্নতি হয়েছে, আজকাল চকলেট বয় নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। ঈশানীর মুখে নিজের উপাধি শুনে এসপির চোখ কপালে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কিয়া জামানা আ গয়া। এতদিন আমি মেয়েদের সাথে ফ্লার্ট করতাম, এখন এই কালনাগিনী তো আমার সাথে ফ্লার্ট করছে।
সানা মুখে চবর্গের শব্দ উচ্চারণ করে ঈশানীকে সতর্ক করে। এ কাল নাগিনী, নিজের চোখ সামলাই, এ একদম ব্যানম্যান, ব্যানম্যান মানে? মানে ফিক্সড ম্যান। ফিক্সড ম্যান মানে? অবে নিষিদ্ধ পুরুষ বলেছে রে, নিষিদ্ধ পুরুষ। আমি এক নারীতে আসক্ত। সানা এসপিকে টান দিয়ে এনে ফিসফিস করে তার কানে বলে, আচ্ছা, এক নারীতে আসক্ত আর এক শত নারীর মেসেঞ্জারে? আমি এখন ভালো হয়ে গেছি। সানা এসপির সাথে কথা বলছে এমন সময় ঈশানী মনে মনে দুষ্টু হেসে হাতের ওয়াইনখানা সানার দিকে ফেলতে যাবে, এমন সময় এসপি তার হাত ধরে ফেলে। সানা বড় মুহূর্তেই চোখ তুলে তার দিকে তাকায়। কি রে, আজকাল তুই স্টার জলসা দেখছিস নাকি? না মানে এমন তো শুধু স্টার জলসাতে হয় আর কি, এমন বোকা কাজ কেউ করে? দেখ, কারো অসম্মান করতে হলে কিভাবে করতে হয় আমার থেকে শিখ। এই বলে সে তার গাউনটা এক হাতে ধরে একটু উপরে তুলে পা বাড়িয়ে ঈশানীকে ল্যাং মারে, যার জন্য ঈশানী একদম প্রস্তুত ছিল না। সে হঠাৎ ধপ করে নিচে পড়ে যায়। তারা একদম মিডিয়ার পিছনে দাঁড়িয়েছিল। শব্দ হওয়ার সাথে সাথেই মুহূর্তে মিডিয়াগুলো পেছনে ফিরে তাকায়। সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ জ্বলে ওঠে। সাধারণত ক্যামেরাগুলো তারকাদের এইসব মুহূর্তের জন্য বিশেষ অপেক্ষা করে। তারকাদের তারা একটা ভুল আর তাদের হেডলাইন। এসপি সানার দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলে, কটকটি, স্টার্ট ইওর ড্রামা। সানা মুহূর্তে চোখ মুখে চিন্তার ভাব নিয়ে এসে তড়িঘড়ি করে এগিয়ে যায় ঈশানীর দিকে। এ কি ঈশানী ম্যাম, আপনি ধপ করে ঝাপ করে যেভাবেই হোক পড়ে গেলেন কি করে? ঈশানী তার দিকে খেয়ে ফেলা দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে। মিডিয়ার সামনে সে না কিছু বলতে পারছে না কিছু করতে পারছে। তার ভাবনার মধ্যে আবারও আসে সানার কণ্ঠস্বর। ঈশানী ম্যাম, আপনার ভালো করে লেগেছে তো? কোথাও লাগেনি তো? না, আমার কোথাও লাগেনি। আচ্ছা, আমার হাত ধরে উঠে আসুন। সানা ভেতরে ভেতরে হাসিতে চেপে নিজের হাতখানা বাড়িয়ে দেয় তার দিকে। ঈশানী তার হাত এক ঝটকায় সরিয়ে উঠে চলে যায়। দূরে দাঁড়িয়ে থাকা জ্যাক সম্পূর্ণ দেখতে পায় তাদের কাণ্ড কারখানা। সেই স্পিকে সানার পাশে রেখে কিছু বলেনি, কারণ সে জানে তারা শুধুই ফ্রেন্ড। এটা আজ ভালো করে জানে। আর যে নিজেই অনেক জায়গা থেকে এই বিষয়ে খবর নিয়েছে। তারপরও আর যে সানাকে কারোর সাথে দেখতে পারে না। কিন্তু জ্যাক অনেক বুঝতার, সে বুঝে এবং জানে। নিচু স্বরে বিড়বিড় করে আওড়ালো, বসের ওয়াইফই তো বসের থেকেও ডেঞ্জারাস। 30 মিনিট পর সারাত ভ্যানিতে আসে, হাতে একটা জুস। চোখ দুটো খুঁজছে কাঙ্ক্ষিত রমণীকে, যে ইতিমধ্যে এসপির সাথে কথা বলতে বলতে কিছু একটা নিয়ে দুজনেই হাসাহাসি করছে। সে জানে এই দুই বাদর একসাথে থাকলে কিছু না কিছু ঘটে। সারহাত তার দিকে এগিয়ে যায়। সিমরান, জি স্যার। এটা নাও, অনেকক্ষণ ধরে তুমি কিছুই নাওনি। সানার কিছুটা সংকোচের সাথে নেওয়ার আগে সারহাত হঠাৎই জুসটা একটু বেঁকে ধরে, সাথে সাথে সানার হাতে পড়ে যায়। উপস, আই এম সো সরি সিমরান, আমি খেয়াল করিনি। ইটস ওকে স্যার। তুমি এক কাজ করো, তুমি ওইদিকে ওয়াশরুম ভালো করে ধুয়ে এসো। সানা ওকে বলে চলে যেতে সারহাতের ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে ওঠে। সে ইচ্ছে করেই সানার ওই হাতে জুস ফেলেছে যে হাত আরজি ধরেছিল। এদিকে দাঁড়িয়ে থাকে এসপি তার ভাইয়ের দিকে যাওয়ার আগেই সামনের দৃশ্য দেখে তার জল শক্ত হয়ে আসে। চোখে মুখে রাগ স্পষ্ট, হাত মুষ্টিবদ্ধ করে ওদিকে এগিয়ে যায়। সানা ওয়াশরুমে যেতেই হঠাৎ ওয়াশরুমের লাইট অফ হয়ে যায়। পেছন থেকে দরজা লক করার আওয়াজ আসে তার কানে। সে পেছন ফেরার আগে একজোড়া হাত তাকে পেছন থেকে চেপে ধরে। পার্টি অনেকটা মাঝপথে। ভেনিউর আলো এখন আর তীব্র নেই। ঝাড়বাতির আলো কাচের গ্লাসে ভেঙে ভেঙে পড়ছে। শ্যাম্পেনের সোনালি বুদবুদে আলো আটকে যাচ্ছে। হলের ভেতর শব্দ আছে কিন্তু কোলাহল নেই। হাসি আছে কিন্তু খোলামেলা নয়। কিন্তু এত কিছুর মাঝেও ভেনিউর এক সাইডে পরিবেশ সম্পূর্ণ উত্তাল, যেখানে ক্যামেরার আলো পৌঁছায় না। এসপি ভারী ভারী কদম ফেলে এগিয়ে গেল সেই দিকে। এসেই আয়নের ধরে থাকা রমণীকে একটানে সরিয়ে বসিয়ে দিল আয়নের মুখে এক পাঞ্চ। আয়ন এমন কাজে অবাকের চরম শেখায়। সে নিজেকে সামলে কিছু বলার আগেই এসপি তার কলার ধরে টান মেরে এনে চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, শালা সানডে মানডের বাচ্চা, তোর সাহস কিভাবে হলো ওকে টাচ করার? একে তো আয়ান হতবিহব্বল, তার উপরে এমন জোরে মেরেছে যে তার মুখ দিয়ে এমন শব্দই বেরোচ্ছে না।
পিছন থাকা রমণী এগিয়ে এসে হাত ধরে ফেলে এসপির। কি করছো তুমি ফারহাদ ভাই? ছাড়ো নাকে, ওনার কোনো দোষ নেই, উনি আমাকে ইচ্ছে করে ধরেনি। ঝাড়া মেরে ছেড়ে দিল এসপি আয়নকে। খপ করে সানিতার হাত ধরে আয়নের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে অন্যদিকে চলে যায়। এদিকে বেচারা আয়ান বুঝতেই পারল না কয়েক সেকেন্ডের মধ্যে তার সাথে কী ঘটে গেল। সে তো এই মেয়েকে চেনেই না, তার সাথে ধাক্কা লেগে পড়ে যাচ্ছিল দেখে জাস্ট একটু হাত ধরেছে। সে নিজের মুখে হাত দিয়ে ব্যথায় কুকড়ে উঠে দাঁত খিচিয়ে বলল, শালা ইঁচুড়ে পাকা কোথাকার, এই নিব্বা ডিব্বার জন্য আমার মুখের অবস্থা বেহাল। ছাড়বো না আমি একটাকেও, সবগুলো সানডে মন্ডে ক্লোজ করে দেব। এই বলে সে সামনে তাকাতেই তার কল্পবাসিনীকে নজরে আসে, যে হাতে স্ক্রিপ্ট নিয়ে তার দিকেই আসছে। রিয়ানা আজ 1 মিনিট সময় পাচ্ছে না, সারাক্ষণ এই দিক সেই দিক ছোটাছুটি করে চলেছে। পার্টির অর্ধেক দায়িত্ব তার। সে আয়নের দিকে না তাকিয়ে বলে ওঠে, আয়ান, তুমি এখানে? একটু পরে কাপল ডান্সের জন্য সবাইকে। থেমে গেল রমণী। চোখ তুলতে আয়নের ঠোঁটের কোণে দৃষ্টি পড়ে। চিন্তিত স্বরে প্রশ্ন ছুড়ল, আয়ান, তুমি ব্যথা পেলে কিভাবে? আয়ান একটা শুকনো ঢোক গেল। এই মেয়ের সামনে এলে তার কথাই বের হয় না, তার ওপরও আধো আধো স্বরে বুলি বের করে, ওই ম্যাডাম, এটাই ভাববেন? অনেকটা কেটে গিয়েছে, নিশ্চয়ই ব্যথা করছে। সোফিয়া জাওয়ান যতটা নিষ্ঠুর, রিয়ানা ঠিক ততটাই বিনয়ী। কারো ব্যথা সে একদম সহ্য করতে পারে না। আয়ান রমণীর চিন্তিত মুখ দেখে ভীষণ খুশি, তাই মেকি ব্যথাতুর স্বরে বলে ওঠে, ম্যাডাম, ভীষণ ব্যথা করছে, ভীষণ জ্বলছে, মনে হচ্ছে ঠোঁটে সানডে মন্ডে ক্লোজ হয়ে গিয়েছে। রমণীর চিন্তা আরও এক ধাপ বাড়ল। তুমি আমার সাথে আসো, আমি মেডিসিন লাগিয়ে দিচ্ছি। বাক্যখানা শুনতেই আয়ানের চোখ ঝলমল করে উঠল খুশিতে। নিজেকে সংবরণ করে মনে মনে এসপিকে অসংখ্য ধন্যবাদ জানালো। যদি রোজ এমন হয় তাহলে সে 1000টা পাঞ্চ খেতে রাজি। চলে গেল রিয়ানার পেছন পেছন। ফারহাদ ভাই, আমার হাত ছাড়ো, সমস্যা কি তোমার? কথাটা শুনতেই এসপি এক মুহূর্ত কালক্ষেপণ না করেই চেপে ধরল রমণীকে দেয়ালের সাথে। তার এমন আচমকা এহেন স্পর্শে কেঁপে উঠল রমণী। চোখে একরাশ বিস্ময়, কানে এলো ঝাঝালো পুরুষালী স্বর, একটা কথা বাড়ালে এখানেই মেরে পুঁতে রাখবো। চুপচাপ আমি যেটা জিজ্ঞেস করব সেটার উত্তর দিবি। কার সাথে এসেছিস? অন্নবাসীর মানবীর অবস্থা বেহাল। একে তো কাঙ্ক্ষিত পুরুষের এত কাছে, তার উপর এহেন কণ্ঠ। কাপা কাপা স্বরে বের হলো, পাপার সাথে। তাহলে ওই লোক তোকে ধরেছে কেন? আমি পড়ে যেতে নিয়েছি। রমণীর কথা কেটে অন্য পাশ থেকে আসে রুক্ষ কণ্ঠস্বর, পড়ে গেলে পড়ে যেতি, তবুও অন্য পুরুষের হাত ধরতে দেওয়ার সাহস হয় তোর কিভাবে? এসপির কথায় বারবার কেঁপে উঠছে সামনের রমণী। চোখ বন্ধ করতেই সানহার বলা কথাগুলো মনে পড়ে। এক মুহূর্তে নিজেকে সংবরণ করে একটু সাহস সঞ্চয় করে বলে ওঠে, পাপা, তুমি এখানে? বাক্যখানা কানে আসতেই এসপি ছেড়ে দিল সানিতার হাত। তড়িৎ গতিতে পেছনে ফিরে তাকালো, নজরে এলো কেউ নেই। সামনে তাকিয়ে কিছু বলার আগেই সানিতা তাকে হাত উঁচিয়ে থামিয়ে দিল। যেদিন পাপার সামনে আমার হাত ধরতে পারবে সেই দিনই আমার হাত ধরবে। শব্দদোষের বাক্যখানার শ্রবণেন্দ্রিয় হতেই এসপি অবিশ্বাস্য চোখে অবলোকন করলো তাকে। কি রে, আজকাল তোর বুলিও ফুটেছে দেখছি, কে শেখালো? কিছু একটা মনে পড়তে ভ্রু কুচকে তাকালো তার দিকে, সন্দেহজনিত গলায় বলল, কোথাও ওই কটকটির থেকে ক্লাস নিসনি তো? সানিতা কিছু না বলে নিজের হেয়ার ফ্লিপ করে একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। মুহূর্তে এসপি ধরে ফেলে সানার কারসাজি। বোকা পাখিকে তোতা পাখি বানিয়েছে। হিত হিত করে বলে ওঠে, কটকটের বাচ্চা, আমি তোর সংসারে সুপার গ্লু লাগাচ্ছি আর তুই আমার সংসারে আগুন লাগাচ্ছিস। ছাড়বো না আমি তোর জওয়ানকে। বড় বড় কদম ফেলে চলে গেল সে। হ্যাঁ, আজ বিকেলে সানিতার সাথে সানার ফোনে কথা হয়েছিল। দুজনে মিলে যুক্তি করে এসপিকে টাইট দেওয়ার সিদ্ধান্ত নেয়। নাহলে এই ছেলে মামার ভয়ে কোনো দিনও কিছুই বলতে পারবে না। দুই রমণীর দুষ্টু প্ল্যানে ফেসে গেল বেচারা এসপি। ওয়াশরুমের ভেতরটা তখনও পাটির লেশে ভরা। সাদা মার্বেলের দেয়ালে ঝরঝরে আলো। আয়নার সামনে ঝুলে থাকা নীরবতা, ফ্লোরে প্রতিধ্বনিত সানার একাকী পদচিহ্ন। তাকে অনেকক্ষণ ধরে ঘষে হাত পরিষ্কার করতে হয়েছে। হাত ইতিমধ্যে লাল হয়ে গিয়েছে। মনে মনে বিড়বিড় হলো, এগুলো কি জুস উপরওয়ালাই জানে। একদম উঠতে চাইছে না, মনে হচ্ছে আঠার মতো হাতে লেগে আছে।
সে ট্যাপ বন্ধ করে। ঠিক তখনই এক মুহূর্তের মধ্যে আলো নিভে যায়। হঠাৎ করে কোনো সতর্কতা নেই, কোনো পূর্বাভাস নেই, শুধু এক টুকরো ঘন অন্ধকার যেন মুহূর্তে ঘরটাকে গ্রাস করতে চাইছে। সানা স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। সে পেছনে ফিরে তাকানোর আগেই একজোড়া হাত চেপে ধরল সানার কোমর পেছন দিক থেকে। মুহূর্তে রমণী সতর্ক হয়ে এলো। অন্ধকারে তার স্নায়ু সজাগ হয়ে ওঠে। সানার কানে এসে লাগে নিঃশ্বাসের শব্দ, কারো গরম নিঃশ্বাস আছড়ে পড়ে তার ঘাড়ে। নাকে এলো সেই চিরচেনা সুবাস, কফি ও ভ্যানিলার। কানে এলো পুরুষালী নেশালো কণ্ঠস্বর। ওয়াইফি, fucking your this rose smell make me crazy. এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।